হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমাদের প্রত্যেককে আরপি এডুকেশনে স্বাগত জানাই। লক্ষ্য হোক ডব্লিউবি প্রাইমারি টেট 2022। ঠিক আছে, এই সিরিজটা আমাদের চলছে। সিডিপি সিরিজ তোমরা জানো চলছে, প্রত্যেকটি সাবজেক্টও চলবে আস্তে আস্তে। আজ থেকে এবিএসও শুরু হচ্ছে রাত 8:30টায়। এখন বলে রাখি, আজকের ক্লাসটি যেটি হচ্ছে সেটির টপিক ভাইকটস্কির সামাজিক নির্মিতি বা তত্ত্ব, অর্থাৎ সোশ্যাল কনস্ট্রাকটিভিজম অফ ভাইকটস্কি। ঠিক আছে, তো সেই সোশ্যাল কনস্ট্রাকটিভিজম যে থিওরি, অর্থাৎ ভাইকটস্কির যে সামাজিক নির্মিতিবাদের থিওরি, সেটি আমরা সুন্দরভাবে আলোচনা করব এবং সেখান থেকে এমসিকিউ সলভ করব। আজকের আমাদের ক্লাস নম্বর 6। পূর্ববর্তী ক্লাসগুলো যারা আগে দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। তোমরা প্রত্যেকে ক্লাসটি শেয়ার করে দেবে লাইভে, তাহলে তোমাদের সাথে অন্যান্যরাও জয়েন হতে পারবে। প্রথমেই আমাদের জানতে হবে যে এই ভাইকটস্কি কে। ঠিক আছে, বা ভাইগটস্কি যে আমরা বলি যে ভাইগটস্কি, সেই ভাইগটস্কি কে। তাহলে তত্ত্বটা কি, প্রশ্ন আছে সামাজিক নির্মিতি বা তত্ত্ব কার, অ্যান্সার হয়ে যাবে ভাইগটস্কি বা ভাইগটস্কির। বা প্রশ্ন আছে সোশ্যাল কনস্ট্রাকটিভিজম থিওরি কার, তখন হয়ে যাবে ভাইগটস্কি। ঠিক আছে, ইংরেজি বাংলা দুটোই তোমাদের দেখে রাখতে হবে। ভাইগটস্কি কে ছিলেন? ওনার ফুল নাম ছিল লেভ ভাইগটস্কি। উনি 1896 সালে রাশিয়ায় জন্মগ্রহণ করেন, অর্থাৎ উনি রাশিয়ার বিজ্ঞানী বা মনোবিদ ছিলেন, এবং 1934 সালে মারা যান। খুব দ্রুত উনি পরলোক গমন করেন। 1896 জন্ম, 1934 উনি প্রয়াত হন। ঠিক আছে, ওনার নাম ছিল লেভ ভাইকটস্কি। এরপর আমরা দেখে নেব ভাইকটস্কির সমাজ নির্মিতিবাদ তত্ত্বটা। এর আগে আমাদেরকে এখানে জেনে নিতে হবে যে নির্মিতিবাদ বিষয়টা কি, যে নির্মিতিবাদ, সেই নির্মিতিবাদটা কি। এক কথায় যদি আমরা বলি, নির্মিতিবাদ হচ্ছে শিশু ধীরে ধীরে তার বিকাশ, শিশুদের যে বিকাশ ঘটছে ধীরে ধীরে তার নিজের বিকাশের পর সে যখন আস্তে আস্তে প্রাপ্তবয়স্ক হচ্ছে, তখন মানে তার যে সমবয়সী সেটা ব্যক্তিও হতে পারে, বিশ্ব থেকে যত কিছু আছে, অর্থাৎ বিশ্বের সামগ্রিক যে চিন্তা ভাবনা তার যখন নিজের উপর নির্ভরশীল হয়, অর্থাৎ সেই সমস্ত তথ্যগুলোকে সে নিজের ধারণা দিয়ে বুঝতে পারে, সেটি হচ্ছে নির্মিতিবাদ তত্ত্ব। সেটা শিক্ষার্থী তার সমবয়সীদের কাছ থেকে, প্রাপ্তবয়স্কদের কাছ থেকে, কোনো বিজ্ঞ বা প্রাজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে, এবং অবশ্যই গোটা সমগ্র বিশ্বের যে কোনো কারোর কাছ থেকে বিভিন্ন ধরনের তথ্য, এমনকি শিক্ষক মহাশয়ের নিকট থেকেও যে ধারণা ও ভাবগুলি নিজের উপর শেখে এবং নিজের ধারণার সাথে আরোপ করে, হ্যাঁ, বুঝতে শেখে, সেটি হচ্ছে কিন্তু এক কথায় নির্মিতিবাদ তত্ত্ব। ঠিক আছে, এইটা নিয়ে আমরা আলোচনা করব। এটা জেনে রাখবে, এখান থেকে কোশ্চেন বেশি আসে না। এবার এই যেটা আমরা আলোচনা করব এখান থেকে বেশি আসে। ভাইগটস্কি বা ভাইগটস্কিকে সমাজ নির্মিতিবাদ বলা হয়। তাহলে ভাইগটস্কি বা ভাইগটস্কির যে বিশেষণ সেটি কি? সমাজ নির্মিতিবাদ। অর্থাৎ ওনার তত্ত্বটা কিন্তু সমাজ নির্ভর ছিল, কারণ তিনি সমাজ সংস্কৃতি বিকাশে সংস্কৃতি, ভাষা, সমাজ ইত্যাদি প্রেক্ষিতের উপরে প্রাধান্য দিয়েছেন। তাহলে ভাইগটস্কি কিসের উপর প্রাধান্য দিয়েছেন? তার তত্ত্বে তিনি সমাজ সংস্কৃতি বিকাশে সংস্কৃতি, ভাষা এবং সমাজের প্রেক্ষিতের উপরে প্রাধান্য দিয়েছেন। তাই ভাইগটস্কি তার তত্ত্বে শিশুদের সঙ্গে কথোপকথন, প্রাজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আলোচনা ইত্যাদির উপরে গুরুত্ব আরোপ করেছেন, যেটি আমি একটু আগে বলেছিলাম যে ভাইগটস্কি তার তত্ত্বে শিশুদের উপরে তাদের যে নিজস্ব কথোপকথন এবং প্রাজ্ঞ ব্যক্তিদের সঙ্গে তাদের যে আলোচনা তখনই করবে যখন তার মধ্যে বিশ্ব সম্পর্কে কোনো ধারণা আরোপ হবে। ঠিক আছে, এটি হচ্ছে নির্মিতিবাদ তত্ত্ব। এই যে আলোচনা, তার উপরে তিনি কিন্তু গুরুত্ব আরোপ করেছিলেন। অর্থাৎ কে করেছিলেন? ভাইগটস্কি। শিশুরা এরূপ মিথস্ক্রিয়ার মাধ্যমেই সমাজ সংস্কৃতি সম্পর্কে সচেতন হয়। কিভাবে? এই যে প্রাজ্ঞ ব্যক্তিদের সঙ্গে মিশছে, তাদের সঙ্গে কথা বলছে, তার মানে সমবয়সীদের সঙ্গে, শিক্ষকদের সঙ্গে এবং বিশ্বের সমগ্র মানুষের সঙ্গে তথা বিভিন্ন বস্তু পদার্থ থেকে তাদের যে নিজস্ব জ্ঞান আহরণ করছে, সেটি হচ্ছে তার মাধ্যমেই সেটি নির্মিতিবাদ, এবং তার সম্পর্কে, তার সমাজ সংস্কৃতি সম্পর্কে সচেতন হচ্ছে সে। এই বিষয়েই তার গবেষণা ছিল ভাইগটস্কির। এখানে মনে রাখবে, এটা তথ্যও দিচ্ছি, তিনি তার থট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইতে উল্লেখ করেছেন শিশুর ধারণার বিকাশ। তাহলে শিশুর যে কনসেপচুয়াল ডেভেলপমেন্ট, শিশুর যে ধারণার বিকাশ, তিনি কোন বইতে উল্লেখ করেছিলেন? থট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট টপিক, তিনটি ধারণা শিশুর বিকাশের সাথে সম্পর্কযুক্ত বলে তিনি দাবি করেন। তাহলে প্রশ্ন আছে কটি ধারণা? প্রশ্ন উত্তর হয়ে যাবে তিনটি ধারণা। সেই তিনটি ধারণা কি কি যা শিশুর বিকাশের সম্পর্কযুক্ত বলে তিনি দাবি করেন? এখানে এটা একটু জানিয়ে রাখার জন্য বলছি, খুব বেশি ভাইটাল নয়, কিন্তু এখান থেকে সহজভাবেই প্রশ্ন আসবে। শিশুর জ্ঞানীয় দক্ষতাগুলিকে যদি বিকাশগত দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যায়, তবে তাতে সামাজিক পরিবেশের ভূমিকা সহজেই দেখা যায়। অর্থাৎ সামাজিক যে পরিবেশের ভূমিকা, তার উপরে গুরুত্ব আরোপ করেছেন। অর্থাৎ তিনি বলেছেন যে শিশুর যে জ্ঞানমূলক দক্ষতা বা জ্ঞানীয় দক্ষতা, যেগুলো ধীরে ধীরে তার জ্ঞান আসছে, সেই জ্ঞানমূলক যে দক্ষতাগুলো তৈরি হচ্ছে, সৃষ্টি হচ্ছে,
যদি বিকাশগত দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যায়, সেগুলোকে দেখা যায়, তাতে দেখা যাবে কি সামাজিক পরিবেশের ভূমিকা তাতে রয়েছে। ব্যাস এটাই হচ্ছে মেন ব্যাপার, এই যে যেটা আন্ডারলাইন করে দিলাম। দ্বিতীয়ত কি বলছে 3 নম্বরের দ্বিতীয়, তারপর হচ্ছে লাস্ট তৃতীয়। 2 নম্বরে বলছে শব্দ, ভাষা এবং বিভিন্ন ধরনের যে অভিব্যক্তি তা শিশুর মানসিক কাজকে সহজ এবং পরিবর্তনে সাহায্য করতে পারে। ব্যাস এটা এতটা জানার দরকার নেই, শুধু এটুকু জানো, শব্দ, ভাষা ও বিভিন্ন ধরনের অভিব্যক্তি, শুধু এইটুকু জেনে রাখো। শব্দ, ভাষা ও বিভিন্ন ধরনের অভিব্যক্তি কি করে শিশুর মানসিক কাজকে সহজ ও পরিবর্তনে সাহায্য করতে পারে। আগেরটা আমরা কি পেলাম, শুধুমাত্র তার বিকাশগত দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করলে সামাজিক পরিবেশের উপর ভূমিকা আছে। এখন পেলাম শব্দ, ভাষা ও বিভিন্ন ধরনের অভিব্যক্তি। তারপর কি পাচ্ছি গয়েতে, যে জ্ঞানীয় দক্ষতাগুলোর মূল উৎস কি কি, মূল উৎস হলো সামাজিক সম্পর্ক, সামাজিক সংস্কৃতির পটভূমি। ব্যাস এটুকু শুধু মনে রাখো, তাহলেই হবে। অর্থাৎ আমরা দুটো আগেই পেয়ে গেছি, এখন 3 নম্বরে পাচ্ছি সামাজিক সম্পর্ক এবং সামাজিক সাংস্কৃতিক যে পটভূমি। অর্থাৎ কি শিশুর বিকাশকে সামাজিক ও সাংস্কৃতিক কাজগুলো থেকে আলাদা করা সম্ভব নয়। যে 3টি উপাদান গুরুত্বপূর্ণ, সে 3 নম্বরে এখানে বলেছে সামাজিক সম্পর্ক, সামাজিক সাংস্কৃতিক পটভূমি। 2 নম্বরে বলেছে শব্দ, ভাষা ও বিভিন্ন ধরনের অভিব্যক্তি। 3 নম্বরে কোথায়, মানে প্রথম নম্বরে বলেছে কি, যে সামাজিক পরিবেশের ভূমিকা। এই 3টি কি বলেছেন, এই 3টি তার ধারণা বিকাশের সাথে সম্পর্কযুক্ত বলে তিনি দাবি করেন। এই 3টি ধারণা তার শিশুর বিকাশের সাথে যুক্ত, এটা তার গবেষণার মূল তথ্য ছিল, বা তিনি এটা ধারণাটি পোষণ করেছেন। এরপর আমি দেখে নেব ভাইকটস্কির শিখনে সমাজ নির্মিতিবাদ তত্ত্বের যে মূল নীতি। এরপর আমরা ধীরে ধীরে প্রবেশ করছি। তিনি কি বলেছিলেন, এই তত্ত্বটিতে ভাইগটস্কি প্রদত্ত দাবিগুলির সাথে কতগুলি অভিনব এবং প্রভাব বিস্তারকারী ধারণার কথা তিনি বর্ণনা করেছেন, যেগুলো হলো কি, যেগুলো হলো সামাজিক মিথস্ক্রিয়া। অর্থাৎ যে 4টি এবার আমরা আলোচনা করব। অর্থাৎ এখানে মনে রাখবে ভাইগটস্কির যে শিখনে সমাজ নির্মিতিবাদী তত্ত্বের যে মূলনীতির যে 4টি ধাপ বলবো না, 4টি পর্যায়, বা কি 4টি গুরুত্বপূর্ণ যে উপাদান, ধারণা, কনসেপ্ট, সেগুলো কি কি। প্রথম ধারণা হচ্ছে সামাজিক মিথস্ক্রিয়া, সোশ্যাল ইন্টারাকশন। দ্বিতীয়টা কি বলছে, বিকাশের নৈকট্য সীমা, অর্থাৎ জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা জেপিডি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বরের উপাদান কি বলছে, ধারণা 3 নম্বর কনসেপ্ট বলছে শিখন সহায়তা ও ভাড়াবন্ধন। মোট কথা ভাড়াবন্ধনটা জেনে রাখবে, শিখন সহায়তা ভাড়াবন্ধন, যেটা অ্যাসিস্টেড লার্নিং অ্যান্ড স্ক্যাফোল্ডিংটা মনে রাখবে, তাহলেই মনে থাকবে। তাহলে প্রথমে আমরা পেলাম সোশ্যাল ইন্টারাকশন, দ্বিতীয়তে পেলাম জেপিডি বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, 3 নম্বরে পেলাম অ্যাসিস্ট্যান্ট লার্নিং অ্যান্ড স্ক্যাফোল্ডিং বা স্ক্যাফোল্ডিংটা শুধু মনে রাখবো, আর 4 নম্বরে পেলাম ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট বা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ভাষা ও চিন্তন বা ভাষার বিকাশ। এই 4টি হলো তার মূল তত্ত্বের বা নির্মিতিবাদের যে মূল তত্ত্বের যে মূল নীতি। এই 4টে নীতি, সামাজিক মিথস্ক্রিয়া, বিকাশের নৈকট্য সীমা, শিখন সহায়তা ও ভাড়াবন্ধন, ভাষা ও চিন্তা বা ভাষার বিকাশ। এবার আমরা ধীরে ধীরে প্রত্যেকটি আলোচনা করব এবং এমসিকিউ সলভ করব। দেখে নাও 1 নম্বরে কি বলেছে, সামাজিক মিথস্ক্রিয়া বা সোশ্যাল ইন্টারাকশন। ভাইগটস্কি প্রজ্ঞামূলক বিকাশে সামাজিক মিথস্ক্রিয়ার উপর গুরুত্ব দিয়েছেন, অর্থাৎ এর উপরে গুরুত্ব দিয়েছেন, প্রথম পয়েন্টটি তাই আছে। তার মতে কি, শিশুর প্রতিটি সাংস্কৃতিক বিকাশে 2টি দিক আছে। তাহলে প্রশ্ন আসে, শিশুর সাংস্কৃতিক বিকাশে ভাইগটস্কির মতে কটি দিক আছে? 2টি। কি কি? একটি সামাজিক স্তর আর দ্বিতীয় একটি শিশু নিজে। ব্যাস এইটুকু, ছোট্ট একদম। কিন্তু এখান থেকে প্রশ্ন কি আসতে পারে, শিশুর সাংস্কৃতিক বিকাশের 2টি দিক আছে। কি কি? একটি হচ্ছে সামাজিক স্তর, সমাজ থেকে যে সমস্ত জ্ঞান সে আহরণ করছে, তার উপর যে ধারণা সে নিজে ক্রিয়েট করছে, যে ভাবগুলি শিখছে সেটি। এবং দ্বিতীয়ত বলছে শিশু নিজে, তার নিজস্ব ধারণা। একটা হচ্ছে সমাজ থেকে প্রাপ্ত, একটা হচ্ছে শিশু নিজেই। ঠিক আছে, দুটো মনে রাখবে, এটা হচ্ছে সামাজিক মিথস্ক্রিয়া, এটিই ব্যাপার। এবার 2 নম্বরে কি বলছে, বিকাশের নৈকট্য সীমা বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, বা যেটাকে আমরা শর্ট ফর্মে জেপিডি বলি। প্রশ্ন আসে জেপিডির ফুল ফর্ম কি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা বিকাশের নিকট সীমা বা বিকাশের নৈকট্য সীমা। এখানে একটু ভালো করে বলে রাখি, কারণ এখান থেকে প্রশ্ন আসে। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা জেপিডি দ্বারা কতগুলো কাজকে বোঝানো হয়ে থাকে, যার মাঝে কিছু কাজ শিশু একাই করতে পারে, আবার কিছু কাজ আছে যা তার পক্ষে একার পক্ষে সম্পাদন করা কঠিন। তাহলে এইটুকুতে আমরা কি শিখলাম, 4-5টি লাইনে, জেপিডি দ্বারা কতগুলি কাজকে বোঝানো হয়ে থাকে, যা শিশু এক ধরনের হচ্ছে শিশু একাই কাজ করতে পারে, দ্বিতীয়টি হচ্ছে শিশু একার পক্ষে করা খুব কঠিন হয়ে থাকে। এবার দ্বিতীয় পয়েন্টে আমরা আসছি, যে এক্ষেত্রে মজার বিষয় হলো, যে কাজগুলো বা সমস্যাগুলো শিশু নিজে নিজে সমাধান করতে পারে না, ভালো করে পড়ো, যেগুলো পারে সেগুলো আলাদা, যেগুলো পারে না সেই ক্ষেত্রে সেই কাজগুলো করার জন্য সে যদি একজন দক্ষতা সম্পন্ন প্রাপ্তবয়স্ক ব্যক্তির
মানে সান্নিধ্য পায়, সেটা বলতে চাইছে। প্রাজ্ঞ ব্যক্তির বা দক্ষতা সম্পন্ন ব্যক্তির বা সমবয়সী শিশুর যে ওই কাজটিতে দক্ষ, সেটা সমবয়সী হলেও হবে, শিক্ষক হলেও হবে, যে কেউ হলে হবে, সেই কাজটিতে তাকে দক্ষ হতে হবে। যে কাজটি শিশু একার পক্ষে সম্ভব হচ্ছে না করা, সেই কাজটি তার কাছ থেকে যদি শেখে বা কাজটি করার বা সমস্যাটি সমাধান করার সঠিক নির্দেশনা পায়, তবে শিশু আগে যে কাজটি নিজে করতে পারতো না তা সহজেই নিজে নিজে করতে শিখে যায়। একদম ইজি। কারণ প্রথমে ধরো কোনো একটি কাজ, অর্থাৎ বাংলা তুমি পড়তে পারছো কিন্তু অঙ্ক তুমি করতে পারছো না, কিন্তু যদি কোনো দক্ষ গণিতজ্ঞের কাছে তুমি যাও, বা সেটা তোমার ভালো বন্ধুও হতে পারে, সহপাঠী হতে পারে, যদি সে গণিতজ্ঞ না হয়েও গণিতে এক্সপার্ট হয়ে থাকে, সে তার কাছ থেকে যদি তুমি সেটি শেখো, তখন সেই কাজটি তোমার কাছে সহজ হবে এবং করতে তোমার ভালো লাগবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে জেপিডির মূল তত্ত্ব কিন্তু এটাই। এখানে আর একটু ভালো করে যদি বলে দিই জেপিডিটাকে, আরো যদি সহজভাবে বলতে চাই, এখানে মনে রাখবে জেপিডি হচ্ছে দুটি লেভেল আছে। জেপিডিতে দুটি লেভেল আছে। প্রশ্ন আসে কটি লেভেল আছে জেপিডির আন্ডারে? দুটি। একটি আপার লেভেল, আপার লিমিট, একটি লোয়ার লিমিট, দুটি লেভেল আছে, একটি আপার একটি লেভেল। একটি দুটি কিন্তু লেভেল প্রশ্ন আসে, আবার লিমিটও আসতে পারে। এখানে জেনে রাখো যে কোনো ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে জেপিডি নামের যে ধারণা, সেটি অর্থই এক হচ্ছে যে এটি একটি এমন একটি সীমা। জেপিডি কি? এটি এমন একটি সীমা যা শিক্ষার্থীর সেই মুহূর্তের কোনো একটি কাজ করছে অ্যাট প্রেজেন্ট, সেই মুহূর্তের পারদর্শিতা, তার যে এক্সপিরিয়েন্স হচ্ছে বা তার যে দক্ষতা স্কিল, সেই মুহূর্তের পারদর্শিতা এবং পরবর্তীতে সে কি করতে পারে তার যে সেই সম্ভাব্য পারদর্শিতা, তার মধ্যে পার্থক্যকে দেখা যায়, ডিফারেন্সকে সূচিত করে। আবারও বলছি, শিশুর কোনো কাজ করছে, তার যে প্রথম সেই কাজের যে মানে কি বলবো পার্থক্য, সেই কাজটির যে পারদর্শিতা এবং তার পরে যেটা আছে কাজটি করবে আরো ভবিষ্যতে, তার যে সম্ভাব্য মানে এই কাজটি বা এর থেকে আপগ্রেড যখন হবে, এই দুটির যে পারদর্শিতার পার্থক্য, সেটি সূচিত করে। এই কারণেই বলেছে এটাকে বই বিকাশের নৈকট্য সীমা। ঠিক আছে, সেই সম্ভাব্য পারদর্শিতা বাস্তবায়নের জন্য কিন্তু প্রাজ্ঞ ব্যক্তি বা শিক্ষার্থী সমবয়সীর ভূমিকার প্রয়োজন আছে। একার পক্ষে সেটা সম্ভব নয়, দু তিনজনের সম্ভব আছে বা একজনের পক্ষেও সম্ভব যদি সে গণিতজ্ঞ বা যেমন বললাম এক্সপিরিয়েন্সড হয়ে থাকে। এখানেই পাঠদান সফলতা পায়, কারণ প্রকৃত শিক্ষা এইখানেই ঘটে। সে একা যেটা পারে সেটা তো পারছেই, সে যেটা পারে না শিখতে চাইছে অন্যজনের কাছে যদি সেটা শিখে নেয়, তখন সেটা খুব সহজেই করতে পারে। ঠিক আছে, তাহলে মোট কথা প্রশ্ন আসে এখানে, বর্তমান কাজের যে তার পারদর্শিতা, তার সঙ্গে তার সেই কাজে তার সম্ভাব্য পারদর্শিতার পার্থক্য সূচিত হয় কোন স্তরে বা কোন নীতিতে? হয়ে যাবে বিকাশের নৈকট্য সীমা নীতিতে বা জেপিডি নীতিতে, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট নীতিতে। একদম ব্যাখ্যা করে দিয়েছে, এখান থেকে যে চারটি কোশ্চেন হয় সেটাই বলে দিলাম, এর বাইরে এখান থেকে খুব কঠিন কোশ্চেন আসবে না। এবার আমরা আলোচনা করব দুটি লেভেল, জেপিডির দুটি লেভেল, একটি আপার লিমিট একটি লোয়ার লিমিট। তাহলে আপার লিমিট আর লোয়ার লিমিট কি আমরা দেখে নিই। আপার লিমিট মানে হচ্ছে এই যে এইভাবে আস্তে আস্তে আপার, আর লোয়ার কি? লোয়ার মানে নিচের দিকে। তো আপার লিমিট বলছে একজন দক্ষ ব্যক্তির আওতাধীন থেকে, অর্থাৎ কোনো প্রাজ্ঞ ব্যক্তির কাছে যখন সে শেখে, তার আওতায় থাকে, তার সান্নিধ্যে থাকে, শিশুর অতিরিক্ত দায়িত্ব নেবার লেভেলকে বোঝায়। আপার লেভেল, আস্তে আস্তে গ্রাফটা তার ঊর্ধ্বমুখী হচ্ছে, কারণ সে নিজে যা জানে এতটুকু, কিন্তু আরেকজন প্রাজ্ঞ ব্যক্তির কাছ থেকে সে আরো শিখতে শিখতে যাচ্ছে, একদম ঊর্ধ্বমুখী তার গ্রাফটা শিখছে, এটা হচ্ছে আপার লিমিট। লোয়ার লিমিট কি? শিশুর স্বাধীনভাবে এবং নিজে নিজে কোনো সমস্যার সমাধানের পৌঁছানোর লেভেলকে, সে তার একটু দেরি হচ্ছে কিন্তু তার যতটা স্তর এতটা, কিন্তু আস্তে আস্তে সে নিজে চেষ্টা করতে করতে নিজের লেভেলের দিকেই নামছে। নিজের লেভেল লোয়ার লিমিট, তার নিজস্ব কিন্তু এটি, সে কিন্তু স্বাধীনভাবে কারোর সান্নিধ্য পাচ্ছে না, লোয়ার লিমিটে কারোর সান্নিধ্য পাচ্ছে না, নিজে নিজে কোনো সমস্যার সমাধানে পৌঁছানোর লেভেলটাকে বলা হয় লোয়ার লেভেল। আর কোনো ব্যক্তির দক্ষতার যে আওতাধীন থেকে, দক্ষ মানুষের আওতাধীন থেকে শিশুর যে অতিরিক্ত, এটা তো যতটুকু পারছে পারছে, এটা হচ্ছে নিজে যতটুকু পারছে তার থেকে অতিরিক্ত পারছে, কারণ দক্ষ ব্যক্তি তার সাথে রয়েছে, তার সান্নিধ্যে রয়েছে, সেই লেভেলটাকে আপার লিমিট বলে। আর লোয়ার লিমিটটা হচ্ছে এই যে নিজে নিজে তার কোনো সমস্যার সমাধানে পৌঁছানোর লেভেল। এরপর নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্ক্যাফোল্ডিং বা ভাড়াবন্ধন বা অ্যাসিস্টেড লার্নিং অ্যান্ড স্ক্যাফোল্ডিং, শিখন সহায়তাতে যে ভাড়াবন্ধন। এখানে মনে রাখবে কিছু বলে দিই, প্রথমটা বলে দিচ্ছি, ভাইগটস্কির যে তথ্য অনুযায়ী শিখনের যে সহায়তা, অ্যাসিস্ট্যান্ট যে লার্নিং, যেটা এখানে দিচ্ছি না কিন্তু আমি এএস অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লার্নিং এএল, সেইখানে সঠিক সময় এবং উপযুক্ত পরিমাণে তথ্য সংগ্রহ এবং তথ্য সরবরাহ উৎপাদনে সাহায্য করে, সেই কারণে অ্যাসিস্টেড লার্নিং বলা হয়েছে, সহকারী শিখন। ঠিক আছে, সহকারী শিখন বা অ্যাসিস্টেড লার্নিং, শিখন সহায়তা বিভিন্ন রকম তথ্য সংগ্রহ এবং তথ্য সরবরাহ করতে সাহায্য করে এই স্ক্যাফোল্ডিং স্তরে, মনে রাখবে। এবার স্ক্যাফোল্ডিংটা কি? শিশু নতুন কিছু শেখার ক্ষেত্রে কাজটি করার জন্য বা কোনো সমস্যা সমাধানের জন্য অধিক দক্ষ ব্যক্তির মাধ্যমে তাকে যে সহযোগিতা দেয়, তাকে দেওয়া হয়, তাকেই স্ক্যাফোল্ডিং বলে।
স্ক্যাফোল্ডিং মানে আমরা পড়েছি ভাড়া বন্ধন, অর্থাৎ কোনো একটি স্তরকে আস্তে আস্তে যুক্ত করা, সংযুক্ত করা, বিভিন্ন তথ্য এক জায়গা থেকে তথ্য সংগ্রহ করছি, তথ্য সরবরাহ করছি, ঠিক আছে। এই যে জানা শিক্ষার্থীর একরকম জানার ইচ্ছা আছে, এই সব কিছুকে নিয়ে একসাথে যে যুক্ত সেটা হচ্ছে ভাড়া বন্ধন বা স্ক্যাফোল্ডিং। অর্থাৎ সহজভাবে মনে রাখবে, শিখন এবং সমস্যা সমাধানে সাহায্য করে হচ্ছে স্ক্যাফোল্ডিং বা ভাড়া বন্ধন। কোনো সমস্যা এখানে বিভিন্ন ধরনের হতে পারে, এখানে সংকেত হতে পারে, এই যে শিশু নতুন কিছু শেখার ক্ষেত্রে যে কাজটি করার জন্য কোনো সমস্যা সমাধান অধিক দক্ষ ব্যক্তির মাধ্যমে তাকে সহযোগিতা দেওয়া হয়, সেটাই স্ক্যাফোল্ডিং। এবার কি স্ক্যাফোল্ডিং বিভিন্ন ধরনের হয়, ভাড়াবন্ধন কত ধরনের, বিভিন্ন রকমের হতে পারে। সেটা সংকেত দান হতে পারে, মনে করানো হতে পারে, প্রশ্ন করা হতে পারে, কোনো সমস্যাকে ছোট্ট ছোট্ট বা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে তাকে বোঝানো হতে পারে। মোট কথা তার যে জ্ঞানের পরিধি সেটাকে একদম পরিপক্ক করে দিচ্ছে। ভাড়া বন্ধন, এই বন্ধন করছে ক্ষুদ্র ক্ষুদ্র যে সমস্যাগুলো সেগুলোকে একজোট করে সুন্দরভাবে বোঝানোর নীতি হচ্ছে ভাড়াবন্ধন বা স্ক্যাফোল্ডিং। এটা মনে রাখবে, এখান থেকে অনেক প্রশ্ন আসে। এই ভাড়াবন্ধন এখানে মনে রাখি, এগুলো কিন্তু তাৎক্ষণিক। ভাড়াবন্ধন কেবল তাৎক্ষণিক ফল প্রদান করে না। ভাড়াবন্ধন যে সাময়িক তোমার দরকার 10 মিনিটের মধ্যে কিছু জেনে নিলে, সেটা নয়। সাময়িক তাৎক্ষণিক ফল প্রদান করে না, শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে সমস্যা সমাধানে সাহায্য করে। ভালো করে মনে রাখবে, শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে শিক্ষার্থীকে সাহায্য করে, কোনো সাময়িক বা তাৎক্ষণিক বিষয় কিন্তু স্ক্যাফোল্ডিং এর কাজ নয়, কারণ এত গুরুত্বপূর্ণ টপিক, এটা শুধু সাময়িক হতে পারে না। নেক্সট অ্যান্ড লাস্ট, ভাষা ও চিন্তন, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট বা ভাষার বিকাশ, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। ঠিক আছে, এই বিষয়টা কি, এখানে ভাইকটস্কি কি বিশ্বাস করতেন? ভাইকটস্কি বিশ্বাস করতেন যে শিশুরা ভাষা কেবলমাত্র সামাজিক যোগাযোগ রক্ষার জন্যই ব্যবহার করে না, বরং ভাষাকে তার পরিকল্পনা, নির্দেশনা, পর্যবেক্ষণ করার ক্ষেত্রেও ব্যবহার করে থাকে। তাহলে ভাষার গুরুত্বটা এখানে দেওয়া হয়েছে, ভাষার বিকাশ বা ভাষা ও চিন্তন। তাহলে কি বলছে, শিশুরা ভাষা কেবলমাত্র সামাজিক রক্ষার জন্যই ব্যবহার করে না, বরং ভাষাকে তার পরিকল্পনা, নির্দেশনা, পর্যবেক্ষণ করার ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করে থাকে। এই সকল কাজের জন্য ভাষা এ ধরনের ব্যবহারকে অভ্যন্তরীণ কথোপকথন বা ইনার স্পিচ বলা হয়। তাহলে ইনার স্পিচ কি? ইনার স্পিচ হচ্ছে অভ্যন্তরীণ কথোপকথন। কোন ধরনের কাজের ক্ষেত্রে? কোনো সামাজিক যোগাযোগ রক্ষার যে কাজের ক্ষেত্রে ভাষার যে ব্যবহার এই ধরনের, সেটাকে বলে ইনার স্পিচ। নেক্সট দেখে নাও, ভাইকটস্কির মতে তাহলে ভাষা ও চিন্তন আলাদাভাবে বিকাশ লাভ করলেও পরে তা একত্রিত হয়ে যায়। আলাদা আলাদা থাকলেও পরে কিন্তু ভাষার চিন্তন যখন ডেভেলপমেন্ট হয়ে যায়, সব একসাথে একত্রিত হয়ে যায়। শিশুরা সামাজিক যোগাযোগের জন্য ভাষা ব্যবহারের আরও আগে থেকে সে তার নিজের চিন্তার বেশি মনোযোগ নিজেই দিয়ে থাকে। ধীরে ধীরে তার যে কোনো বিষয় সে চিন্তা করছে, সেই দিকে তাকে বলে বলে করাতে হয় না, সে নিজেই তার চিন্তার উপরে সে বেশি মনোযোগ আস্তে আস্তে দিয়ে থাকে। অর্থাৎ কি জানলাম, ভাইকটস্কি মনে করেন ভাষা হলো সামাজিক মিথস্ক্রিয়ানের, ভালো করে বলো, এই যে বোঝে নাও, ভাষা ও চিন্তন বা ভাষার বিকাশটা কি? ভাইকটস্কির মতে, মনে করতেন ভাইকটস্কি যে সামাজিক মিথস্ক্রিয়ার প্রথম, ভাষা হলো সামাজিক মিথস্ক্রিয়ার প্রথম একটি নীতি বা স্টেপ, যাই বলি না কেন, যার সাহায্যে, এই ভাষার সাহায্যে শিশু তার মনোভাব প্রকাশ করে। শিশু তার মনোভাব প্রকাশ করছে, কাকে প্রকাশ করছে? তার নিজের মনোভাবটা যেখানে সেখানে প্রকাশ করতে পারে, এবং কি করতে পারে, বয়স্করা শিশুর সংস্কৃতিকে সমৃদ্ধ করে। এর ফলে শিশুর অনেক কিছু শেখা হয়ে যাচ্ছে, নিজের মনোভাবটাকে প্রকাশ করতে পারছে, এবং বয়স্ক বা প্রাজ্ঞ বা দক্ষ সমবয়সী শিক্ষক, মানে দক্ষ বা বয়স্ক বয়োজ্যেষ্ঠ যেই হোক না কেন, কোনো ব্যাপার নেই, সেই ব্যক্তির কাছ থেকে বয়স্করা শিশুর সংস্কৃতিকে কি করছে, সমৃদ্ধ করে দিচ্ছে। অর্থাৎ মনোভাব প্রকাশও করে এই লেভেলে, মানে ভাষা ও চিন্তন বা ভাষার বিকাশ স্তরে কি করছে, এই নীতিতে তারা নিজেরা মনোভাব প্রকাশ করছে, এবং বয়স্করা শিশুর সেই সংস্কৃতিকে সমৃদ্ধ করছে। মনে রাখবে, এখানে তো একটি তথ্য দিয়ে রাখি, ভাইকটস্কি বা লেভ ভাইকটস্কির মতে ভাষা বা বচনের তিনটি রূপ, ভাষা বা বাচনের তিনটি রূপ, থ্রি ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ। কি কি? একটি সোশ্যাল স্পিচ বা সামাজিক ভাষা বা সামাজিক বাচন, ব্যক্তিগত ভাষা বা প্রাইভেট স্পিচ বা ব্যক্তিগত বাচন, অভ্যন্তরীণ বা মৌন ভাষা বা অভ্যন্তরীণ বা মৌন বাচন, ইংরেজিতে যেটাকে ইনার অর সাইলেন্ট স্পিচ বলা হয়। অভ্যন্তরীণ বচন, যেটা আমরা এক্ষুনি শিখলাম, অভ্যন্তরীণ বচন বা ইনার স্পিচ, এই যে উপরই আমরা দেখে নিলাম, এই যে অভ্যন্তরীণ কথোপকথন একটু পড়ে নিলাম আমরা, যে এই ধরনের ব্যবহারকে অভ্যন্তরীণ কথোপকথন বলে। অর্থাৎ যে সকল কাজের জন্য ভাষার ব্যবহার সামাজিক রক্ষা, পরিকল্পনা, নির্দেশনা বা পর্যবেক্ষণ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটাকে বলে ইনার স্পিচ বা অভ্যন্তরীণ কথোপকথন। এই সকল কাজে এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ হয়। তাহলে ভাষার বা বাচনের তিনটি রূপ ভাইকটস্কির মতে, মনে রাখবে। এরপর বলছে ভাইকটস্কির শ্রেণীকক্ষের নীতিগুলি। এটা ভালো করে জেনে নাও, তাহলেই আমরা এখানে এমসিকিউ সলভ করতে পারবো। ভাইকটস্কির মতে শ্রেণীকক্ষের নীতিগুলি কি কি? 1 নম্বর হচ্ছে শিখন ও বিকাশ একটি সামাজিক ও যৌথ কর্মসূচি। তাহলে আমরা জানি শিখন
তাহলে শিখন ও বিকাশ একটি সামাজিক, এটা সোশ্যাল ব্যাপার, কারণ তথ্যটাই হচ্ছে সমাজ নির্ভর এবং যৌথ কর্মসূচি, একার নয় সবাইকে নিয়ে সমাজের ক্ষেত্রে বলছে, কিন্তু সমাজ, পরিবার, পরিবেশ, এগুলো বিষয়গুলো আমরা অনেক আগে শিখেছি। যারা ডিএলএড বিএলএড করেছো তখন খুব ভালোভাবে বিএড এর ক্ষেত্রে, ডিএলএড এর ক্ষেত্রে বুঝেছো। দেখো বলছে দ্য জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা জেপিডি পাঠ্যক্রম এবং পাঠ্যটিকা প্রস্তুতে সাহায্য করতে সক্ষম। অর্থাৎ কোনো তাদের যে একটু আগে পড়লাম 4টি স্তর, সেটাকেই এখানে ভালো করে ব্যাখ্যা করে আছে তথ্য হিসেবে এক লাইনে, ওয়ান লাইনার। শিখন ও বিকাশ একটি কি প্রক্রিয়া? সামাজিক ও যৌথ কর্মসূচি। প্রশ্ন আসে শিখন ও বিকাশ কেমন কর্মসূচি, সামাজিক ও যৌথ। দ্বিতীয়ত বলছে জেপিডি বা দ্য জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট কি তৈরি করতে সাহায্য করে? পাঠ্যক্রম ও পাঠ্যটিকা প্রস্তুতে সাহায্য করতে আসে। দুটো লাইন থেকে দুটো প্রশ্ন। 3 নম্বর থেকে কি প্রশ্ন আসতে পারে? বিদ্যালয়ের শিক্ষা হবে অর্থপূর্ণ এবং শিখন ও জ্ঞানের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, কারণ শিশুরা প্রকৃত জগতের বা রিয়েল ওয়ার্ল্ডের মধ্যেই বিকাশ লাভ করে। 3 নম্বরে কি বলছে? বিদ্যালয়ের শিক্ষা কেমন হবে? অর্থপূর্ণ হবে এবং শিখন ও জ্ঞানের মধ্যে মানে কোনো পার্থক্য থাকবে না, 3 নম্বর পয়েন্টে বলছে, কারণ শিশুরা প্রকৃত জগতের মধ্যেই বিকাশ লাভ করে, রিয়েল ওয়ার্ল্ডের মধ্যেই বিকাশ লাভ করে, তাদের নিজস্ব একটা জগৎ আছে, এটা তোমরা জানো। তাই এই ছিল শ্রেণীকক্ষের নীতিগুলি। ঠিক আছে, এবার অন্যান্য ক্ষেত্রে আরেকটি কি বলছে? বিদ্যালয়ের বাইরে 4টি যে নীতি বলছে, কটি নীতি তাহলে আমরা এখানে পেলাম? ভাইক্টস্কির শ্রেণীকক্ষের নীতি আমরা 4টি এখানে পেয়ে যাচ্ছি। লাস্ট কি বলছে 4 নম্বরে? বিদ্যালয়ের বাইরে শিক্ষার সঙ্গে বিদ্যালয়ের অভ্যন্তরের শিক্ষার মিল থাকবে, অর্থাৎ বাহ্যিক অভ্যন্তরীণ দুটি মিল থাকবে। বিদ্যালয়ের বাইরে শিক্ষা আর বিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষা দুটোর সঙ্গে মিল থাকতে হবে। এই 4টি আমরা পেয়ে গেলাম ভাইক্টস্কির শ্রেণীকক্ষের নীতিগুলি। আর কি পাচ্ছি? অন্যান্য ক্ষেত্রেও ভাইক্টস্কির গুরুত্ব আছে, কিন্তু তার কি কি সুপারিশ করেছিলেন অন্যান্য ক্ষেত্রে ভাইক্টস্কি বা লেভ ভাইক্টস্কির সুপারিশ কি কি? পাঠ্যক্রম সম্পর্কে সুপারিশ করেছেন, পাঠদান সম্পর্কে সুপারিশ করেছেন, আর কি করেছেন? পরিমাপ সম্পর্কে সুপারিশ করেছেন। ব্যাস এই 3টে করলেই আমরা মক টেস্ট, তোমরা দেখতে পাচ্ছ সম্ভাব্য কোশ্চেন নিয়ে এসেছি, এরপরে সলভ করবে তোমরা। দেখো আমি অ্যান্সার বলে দেবো। প্রথমে পাঠ্যক্রম সম্পর্কে কি সুপারিশ করেছেন? পাঠ্যক্রম এমনভাবে তৈরি করতে হবে যাতে শিক্ষার্থী ও শিক্ষণের কাজের মধ্যে মিথস্ক্রিয়া গড়ে ওঠে। তাহলে ওনার পাঠ্যক্রম সম্পর্কে ওনার ভাইক্টস্কির সুপারিশ কি? শিক্ষার্থী শিক্ষণের কাজের মধ্যে মিথস্ক্রিয়া গড়ে তুলতে হবে। ব্যাস শুধু এইটুকু মনে রাখো, এমন তাই পাঠ্যক্রমটা এমনভাবেই তৈরি করতে হবে। পাঠদানের ক্ষেত্রেও তাই। পাঠদানের ক্ষেত্রে কি বলেছে? ভারবন্ধন বা ভাড়াবন্ধন বা স্ক্যাফোল্ডিং, যেখানে শিশুর পারদর্শিতার মান অনুযায়ী শিক্ষক পাঠদান করেন। ঠিক আছে, ভাইক্টস্কির মতে এটি হলো কার্যকরী শিক্ষণ পদ্ধতি। অর্থাৎ পাঠদানের ক্ষেত্রে আমরা একটু আগেই পড়েছি স্ক্যাফোল্ডিং গুরুত্বপূর্ণ, স্ক্যাফোল্ডিং এর উনি গুরুত্ব আরোপ করেছেন, যাতে বলেছেন যে পারদর্শিতার মানটা সঠিকভাবে বুঝে শিক্ষক যেন পাঠদান করেন। ব্যাস। 3 নম্বরে কি বলেছেন লাস্ট আমরা দেখে নিই। পরিমাপ বা অ্যাসেসমেন্ট বলছে শিশুর পারদর্শিতার পরিমাপ ক্ষেত্রে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট অর্থাৎ জেপিডি কে বিবেচনা করতে হবে। অর্থাৎ একই জিনিস বারবার ঘুরে ফিরে আসছে। প্রথমে কারিকুলাম অর্থাৎ পাঠ্যক্রমে বলেছে কি? শিক্ষার্থী ও শিক্ষণের কাজের মধ্যে মিথস্ক্রিয়া গড়ে তুলতে হবে। 2 নম্বরে বলেছে, আগেই পড়েছি, স্ক্যাফোল্ডিং এর উপর গুরুত্ব দিতে হবে, কারণ পারদর্শিতার মান বুঝে শিক্ষককে যেন পাঠদান করতে পারেন। আর 3 নম্বরে জেপিডি, সেই একই টপিক বারবার ঘুরে আসছে, যাতে কঠিন প্রশ্ন দিতে পারে এখান থেকে। ব্যাখ্যা করে দিচ্ছি। জেপিডিতে কি বলেছেন? বিবেচনা করতে হবে, কারণ পরিমাপ পদ্ধতি একদিকে যেমন প্রকৃত পারদর্শিতার প্রতি লক্ষ্য রাখবে, অপরদিকে তেমনি বিকাশের সম্ভাবনার প্রতিও নজর রাখবে। তাহলে জেপিডির গুরুত্ব কি? জেপিডির দ্বারা কিন্তু বিবেচনা করতে হবে শিশুর পারদর্শিতার পরিমাপ ক্ষেত্রে। ঠিক আছে, প্রশ্ন আছে শিশুর পারদর্শিতার পরিমাপের ক্ষেত্রে কার গুরুত্ব বিবেচনা করা উচিত? জেপিডি, কারণ পরিমাপ পদ্ধতি একদিকে যেমন প্রকৃত পারদর্শিতার প্রতি লক্ষ্য রাখবে, অন্যদিকে তেমনি বিকাশের সম্ভাবনার প্রতিও নজর রাখবে। একদিকে পারদর্শিতার লক্ষ্য রাখবে, অন্যদিকে তার বিকাশের সম্ভাবনা যেটি আছে। এই দুটোর পার্থক্যটাকেই তো বলা হয়েছে নীতি, মানে সমাজ নীতি, আমরা একটু আগে আলোচনা করলাম সামাজিক নীতি যেটা আলোচনা করলাম। ঠিক আছে, ভাইক্টস্কির যে নীতিটা সোশ্যাল কনস্ট্রাকটিভিজম, ঠিক আছে, সেই তত্ত্বটাই হচ্ছে তাই। এই যে সম্ভাবনা, বর্তমান পারদর্শিতা অর্থাৎ সম্ভাবনা, সম্ভাব্য যে পারদর্শিতা, এই দুটোর পার্থক্য, সেটাই বলছে পরিমাপ যাতে ঠিকঠাক হয় তার জন্য জেপিডি। ব্যাস, চলো এরপর আমরা মক টেস্ট সলভ করছি তোমাদের জন্য। প্রথম কোশ্চেন, তোমরা 3 সেকেন্ড করে টাইম পাচ্ছ। ঠিক আছে, প্রথম কোশ্চেন বলেছে, এই টপিকের সম্ভাব্য কোশ্চেন দেখে নাও। নির্মিতিবাদ হলো একটি তত্ত্ব যা বিশ্ব সম্পর্কে নিজেদের ধারণার উপর গুরুত্ব আরোপ করে, শিক্ষার্থীর স্মৃতি ও পুনরুদ্রেকের উপর গুরুত্ব আরোপ করে, শিক্ষকের ব্যাখ্যার উপর নির্ভর করে, নাকি অনুকরণের ভূমিকার উপর নির্ভর করে। আমরা কি শিখেছি? নির্মিতিবাদ তত্ত্বটা কি? প্রথমেই গল্প ছলে তোমাদের বলে দিয়েছি। নির্মিতিবাদ হলো বিভিন্ন
জনের কাছ থেকে, শিক্ষার্থী, সমাজ, মোট কথা সমগ্র বিশ্ব থেকে যা পাচ্ছে সেখান থেকে, যেখান থেকে সে কিছু জানতে চায়, সেই সমস্ত বিষয়গুলোকে, তথ্যগুলো সংগ্রহ করে তার নিজের উপর ধারণা তৈরি করে, তার উপর গুরুত্ব আরোপ করে। তাহলে সেটা অপশন কি? এ। কেন? কারণ বিশ্ব সম্পর্কে শিক্ষার্থীর নিজের ধারণার উপর গুরুত্ব আরোপ করে, এটাই হচ্ছে নির্মিতিবাদ। তাই একের দাগের এ, বাকিগুলো দেখার দরকার নেই, প্রথমেই তুমি পেয়ে যাচ্ছ অপশন। তোমরা চেক করে রাখবে অ্যান্সারগুলো, লাস্টে কার কটি সঠিক হচ্ছে তোমরা স্কোর জানাতে পারো। শিক্ষার্থীর বর্তমান পারদর্শিতা এবং শিক্ষক ও অন্যান্যদের সাহায্যে পারদর্শিতার সম্ভাবনা পার্থক্যে কি বলে? তাহলে বর্তমান পারদর্শিতা ও শিক্ষক ও অন্যান্যদের সাহায্যে পারদর্শিতার সম্ভাবনা, আর বর্তমান পারদর্শিতা ও পরবর্তী সম্ভাব্য পারদর্শিতার তার যে পার্থক্য, তাকে আমরা কি বললাম? যে তত্ত্বটা নিয়ে আলোচনা করছি সেটাই বললাম আমরা। কারণ বর্তমান পারদর্শিতা ও পরবর্তী যে সম্ভাব্য, সেই দুটোর পার্থক্যকে সংযুক্তকরণ করেই হচ্ছে আমাদের এই যে আজকের তত্ত্বটা। সেটা বলছে কোন সীমা, দুইয়ের দাগের, তাই রাইট অ্যান্সার হয়ে যাবে প্রক্সিমাল বিকাশের সীমা। আমরা একটু আগেই আলোচনা করেছি প্রক্সিমাল, যে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, আমরা বলেছি না যে কি কি পারদর্শিতার যে পার্থক্য, সম্ভাব্য পারদর্শিতা আর বর্তমান যে পারদর্শিতা, দুটোর মধ্যে পার্থক্য করে কি? জেপিডি। দেখো এখানে জেপিডি না দিয়ে চালাকি করে কিন্তু প্রক্সিমাল বিকাশের সীমা দেওয়া হয়েছে, জেডপিডি না দিয়ে এটা দেওয়া হয়েছে, যাতে তোমরা কনফিউজ হয়ে যাও। অ্যান্সার হবে সি। একটু ভালো করে ইংরাজি বাংলা দুটি দেখে রাখতে হবে। 3 নম্বরে কি বলেছে? ভাইটস্কির প্রক্সিমাল বিকাশের সীমা বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট ধারণাটি ড্যাশ শিক্ষার্থীর শিখনের ক্ষমতা ব্যক্ত করে, শিক্ষার্থীর শিখনের অসম্পূর্ণতাকে ব্যাখ্যা করে, শিক্ষার্থীর শিখনের উপর অন্যান্যদের ভূমিকার কথা ব্যক্ত করে, নাকি উপরের সবগুলি? ভালো করে 4টি অপশন দেখে নাও। ভাইটস্কির প্রক্সিমাল মানে ডেভেলপমেন্ট যে বিকাশের সীমা কোনটিকে ব্যক্ত করে? এখানে 3-এর দাগের কি রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে? 3-এর দাগের রাইট অ্যান্সার ভালো করে বুঝে নাও, এটা কিন্তু হয়ে যাবে সবগুলি। কারণ কি? শিক্ষার্থীর শিখনের ক্ষমতাকেও ব্যক্ত করে, তার যে অসম্পূর্ণতা সেটাকেও লক্ষ্য করে, নাকি শিক্ষার্থীর শিখনের উপর অন্যান্যদের ভূমিকার কথাও ব্যক্ত করে? কি হবে সঠিক অ্যান্সার এখানে? চটপট জানিয়ে দাও। এখানে রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে সি। কারণ আমরা একটু আগেই শিখেছি উপরে সবগুলো হবে না কেন, এই কারণে, কারণ এখানে বলা আছে শিক্ষার্থীর শিখনের উপর অন্যান্যদের ভূমিকার কথা ব্যক্ত করে। এই যে সম্ভাব্য পারদর্শিতা, বর্তমান পারদর্শিতা এবং অন্যান্যদের যারা যে শিখে যে পারদর্শিতা করবে, সেই সম্ভাব্য পারদর্শিতা যেটা হবে তার পার্থক্যই হচ্ছে জেডপিডি বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। তাই অ্যান্সার হয়ে যাবে এখানে সি। একদম গায়ে কোশ্চেন এবং খুব গুরুত্বপূর্ণ কিন্তু। তাই ভালো করে আমি বোঝানো, থিওরি যারা পড়ছো তারাই একমাত্র পারবে। তাতেও তো যদি গোলমাল হয় তাহলে ভাবো যারা থিওরি না করে শুধু এমসিকিউ সলভ করছে তারা কি করে পারবে? ভুল হয়ে যাবেই, মনে হবে যেন কঠিন কোশ্চেন এসছে। নিচের কোনটি ভাইটস্কির শিখনে সমাজ নির্মিতিবাদের মূল তত্ত্ব নয় বলেছে? সামাজিক মিথস্ক্রিয়া, শক্তিদায়ক উদ্দীপক বা রিএনফোর্সমেন্ট, বিকাশের নৈকট্য সীমা বা জেডপিডি বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, নাকি ভাড়াবন্ধন বা স্ক্যাফোল্ডিং? কোশ্চেনের মানগুলো দেখেই বুঝতে পারছো। নিচের কোনটি ভাইটস্কির বা ভাইগটস্কির শিখনে সমাজ নির্মিতিবাদের মূল তত্ত্ব নয় বলেছে? তাই এখানে যেটি নয় সেটি সামাজিক মিথস্ক্রিয়া আমরা প্রথমেই পেয়েছি, জেডপিডিও পেয়েছি, এই 3টে উপাদান তো আমরা প্রথমেই পেয়েছি। এর সাথে সাথে আরেকটি কি পেয়েছিলাম? ভাষা ও চিন্তন বা ভাষার বিকাশ। পাইনি শুধু এখানে শক্তিদায়ক উদ্দীপক বা রিএনফোর্সমেন্ট, সিও পেয়েছি, ও পেয়েছি, ডি পেয়েছি, পাইনি শুধু শক্তিদায়ক উদ্দীপক বা রিএনফোর্সমেন্টের কথাটা আমরা একবারও পাইনি। তাই এটি হচ্ছে মূল নীতি নয়, তাই বি হবে আমাদের সঠিক উত্তর। 5 নম্বরে বলছে স্ক্যাফোল্ডিং বা ভাড়াবন্ধন বলতে বোঝায় সমস্যা সমাধানে শিক্ষার্থীদের সংকেত দান করা, নাকি মনে করিয়ে দেওয়া বা রিকল করা, সমস্যাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা, নাকি উপরের সবগুলি? স্ক্যাফোল্ডিং বা ভাড়াবন্ধন তাহলে কি? আমরা অ্যাসিস্ট্যান্ট লার্নিং আর কি পেলাম? অ্যান্ড স্ক্যাফোল্ডিং, অ্যাসিস্টেড লার্নিং অ্যান্ড স্ক্যাফোল্ডিং দুটি পেয়েছি আমরা একসাথে। সেগুলোকে অনেক সময় কিন্তু অ্যাসিস্টেড লার্নিং দিয়ে দিতে পারে। এখন স্ক্যাফোল্ডিং বা ভাড়াবন্ধনটাই একটু গুরুত্বপূর্ণ, অ্যাসিস্টেড লার্নিং না মনে রাখলেও হবে। তবু তোমাদের সুবিধার্থে আমি এএল প্রথমেই বলে দিয়েছিলাম, অ্যাসিস্টেড লার্নিং অ্যান্ড স্ক্যাফোল্ডিং। দেখো এখানে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে 5-এর দাগের ডি, উপরের সবগুলি। কারণ স্ক্যাফোল্ডিং এ হচ্ছে ভাড়াবন্ধন, প্রত্যেকটি সমস্যাকে একসাথে জেনে তার তথ্য সংগ্রহ করে সেখান থেকে জেনে বড়দের কাছ থেকে একটা সংযুক্তিকরণ, সরল রেখায় সেগুলোকে নিয়ে আসা। ভাড়াবন্ধন মানে প্রত্যেকটা জিনিসকে বন্ধন করছে, যুক্ত করছে। তাই সমস্যা সমাধানে শিক্ষার্থীদের সংকেতও দান করা হবে, মনে করিয়ে দেওয়া হবে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে। এই 3টি আমরা একটু আগে পড়েছিলাম। বিভিন্ন ধরনের স্ক্যাফোল্ডিং হতে পারে, তাই উপরের সবগুলি। নিচের কোনটি নয় সঠিক নয়? সমাজ নির্মিতিবাদ সমাজ থেকে মনকে পৃথক করে বিচার করে না। সমাজ নির্মিতিবাদ বিশ্বাস করে সংস্কৃতিকে ভিত্তি করে মানুষ বস্তু জগতের সঙ্গে মিথস্ক্রিয়া করে। সমাজ নির্মিতিবাদ মনে করে শিখন হলো সামাজিক প্রক্রিয়া যার মধ্যে আছে শিক্ষার্থী, সংস্কৃতি এবং সমাজের সদস্যগণ।
এবং ডি হচ্ছে সমাজ নির্মিতিবাদ মনে করে জ্ঞানের সংগঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একমাত্র ব্যক্তি। কি হবে সঠিক অ্যান্সার? নিচের কোনটি সঠিক নয়? এই সিডিপির ক্ষেত্রে কিন্তু এই নয় জাতীয় কোশ্চেন বেশি আসবে। এখানে 6-এর অ্যান্সার হয়ে যাচ্ছে ডি। সমাজ নির্মিতিবাদ মনে করে জ্ঞানের সংগঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো ব্যক্তি। এটা মনে করে না, কারণ অন্যান্যদের থেকে দক্ষ মানুষের সাহায্য নেওয়ার কথা বলা আছে। যেহেতু বলেছে কোনটি সঠিক নয়, তাই ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে এ বি সি হচ্ছে সঠিক। নেক্সট 7 নম্বরে বলেছে ভাইগটস্কিকে কোন ধরনের নির্মিতিবাদের অন্তর্ভুক্ত করা হয়? সমাজ নির্ভর, ব্যক্তি নির্ভর, কোনোটিই নয়, নাকি মৌলিক? সমাজ নির্ভর, ব্যক্তি নির্ভর, মৌলিক, এই তিনটের মধ্যে কোনটিকে বলেছে? আমরা জানি সামাজিক নির্মিতিবাদ তত্ত্ব আমরা পড়লাম, তাই সমাজ নির্ভর হবে রাইট অ্যান্সার। এ হচ্ছে সঠিক অ্যান্সার আজকের তথ্য অনুযায়ী কিন্তু। ঠিক আছে, পরে উনি আরো দেখো, একটা একজন মানুষের অনেক তত্ত্ব আছে, জ্ঞানীয় তত্ত্ব, ভাইডভার্সের জ্ঞানমূলক বিকাশের তত্ত্বও আছে, কিন্তু জ্ঞানমূলক থাকলে তখন সেটা দেখা যেত, নেই যখন এখানে শুধু সমাজ নির্ভর হবে। ভাইগটস্কি কোথাকার বিজ্ঞানী ছিলেন? আমেরিকা, সুইজারল্যান্ড, রাশিয়া, নেদারল্যান্ড? প্রথমেই আমরা আলোচনা করেছি যেটা ভাইগটস্কির জন্ম মৃত্যু রাশিয়া কোন দেশের, এটা আমরা আলোচনা করেছি। তার রাইট অ্যান্সার হয়ে যাবে, আমরা জানি রাশিয়া। উনি রাশিয়ার বিজ্ঞানী ছিলেন, বা ভাইগটস্কি কোথাকার ছিলেন? রাশিয়ার। তাহলে 8-এর মধ্যে কার কটি সঠিক হলো তোমরা জানো। এবার তোমাদের হোম টাস্ক। জেডপিডি এর কয়টি লেভেল আছে? জেডপিডি বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের কয়টি লেভেল আছে? আমি বলে দিয়েছিলাম সংজ্ঞা সহ, 3টি, 2টি, 4টি, কোনোটিই নয়। তোমরা একটু রিকল করো, অর্থাৎ রিকল কি আমি বলে দিলাম, রিকল মানে হচ্ছে মনে করা। তোমাদেরকে আমি উদাহরণ দিয়ে বলে দিলাম। রিকল, রিকল মানে মনে করা। তোমরা নিজেরাও তাহলে দেখি রিকল করে মনে করো তো, জেডপিডি এর কয়টি লেভেল আছে? 3, 2, 4, নাকি কোনোটিই নয়? তাহলে তোমরা এখানে চটপট একটু করে লাইক করে দাও। 8টি কোশ্চেনের মধ্যে কার কত স্কোর হলো সেটি তোমরা জানাও, এবং প্রত্যেকে তোমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে অবশ্যই শেয়ার করে দাও। যতগুলো শেয়ার করবে ততগুলো মানুষের কিন্তু হেল্প হবে, আবার ক্লাস করতে পারবে। তোমার 1-2টি শেয়ার 100-200 স্টুডেন্টের বা ক্যান্ডিডেটের কিন্তু হেল্প করতে পারে। ওকে, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম।